সালাম আলাইকুম। আমরা আসলে বাংলা গাইডলাইন সেশন আজকে বাংলা গাইডলাইন সেশন আসলে জিনিসটা কি এবং কি করব আমি যতদূর জানি যে তোমাদের মোটামুটি যারা যুক্ত হয়েছে এখন পর্যন্ত তোমাদের সবার সাথে মোটামুটি সবার সাথে আমি পরিচিত, অনেকে হয়তো পরিচিত পরিচিত না আমার সাথে বা আমি না। তো আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফ। একটা স্বপ্ন নিয়ে আমরা স্কুল অফ এক্সিলেন্স শুরু করেছিলাম। আহ যে মানুষগুলোকে তোমরা দেখছো রেগুলার ক্লাস নেয়, তো আমরা একটা স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠান শুরু করেছিলাম। আমাদের সেই স্বপ্ন পূরণের কাজটাই মূলত আমরা করি, সেটাই হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স। তো সেই স্বপ্ন পূরণের আর একটা অংশ হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করা। তোমরা যে স্বপ্ন দেখো সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করা। তো তার আর একটা অংশে বাংলা কিভাবে তোমরা প্রস্তুতি নিবে সেই বিষয়ে আমি তোমাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে আমরা আহ, বাংলা গাইডলাইন সেশন বাংলা গাইডলাইন সেশনে আসলে কি হবে সেটা একটু শুরুতে বলে নিই। আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে আসলে তোমরা যেহেতু গত বছর পরীক্ষা দিয়েছিলে, তারপরেও ঠিক তোমাদের কোন ল্যাকিংস গুলো মনে হয়েছিল, আমাদের দিক থেকে তোমাদের কোন প্রস্তুতির অভাব ছিল সেটা দেখানোর চেষ্টা করব। তোমাদের কাছ থেকে কথা নেব যে তোমাদের আসলে প্রবলেমটা কি হয়েছিল। আর মূলত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আসলে কিভাবে বাংলা পড়লে বা কি পড়লে আসলে এই ধরনের বিফলতা বা নম্বর কম পাওয়া বা ভর্তি পরীক্ষায় ফেল করা এইটা হইতো না বা হয় না। তো যেহেতু সেকেন্ড টাইম তোমরা নাম সেকেন্ড টাইম, কিন্তু পরীক্ষা যেটা দিবে সেটা তো নতুন একটা প্রশ্ন। সেই প্রশ্নে অধিকাংশই তো পরীক্ষা দিবে নতুন পরীক্ষার্থী। তো ইনস্ট্রাকশন কিন্তু যারা 24 ব্যাচ তাদের জন্যও যা তোমাদের জন্যও তাই, সেম ইনস্ট্রাকশন। তা আমরা প্রথমে দেখি গাইডলাইন সেশনটাকে আমি প্রথমে লিখেছি যে আমাদের প্রথম কাজ কি। এখন আমি বলেছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে শুরু করা। আর এটা নিয়ে অনেকের প্রশ্ন হয়, তোমরা প্ল্যান করতে থাকো। আমি যেহেতু নিজেও একজন স্টুডেন্ট ছিলাম, আমি স্টুডেন্ট তো একসময় ছিলাম, এরপরেই না শিক্ষক হয়েছি। তো আমরা জানি আমাদের এর ভিতরে সব থেকে বড় দুর্বলতা থাকে। আমরা প্ল্যান করতে থাকি, আমরা খালি রুটিন করতে থাকি যে আজকেই শুরু করব। তো নর্মালি আমরা যারা মুসলিম দুইটা টাইমে শুরু করার জন্য তারা খুবই প্ল্যান করি। সেটা হচ্ছে এক হচ্ছে আহ, বিকাল গড়ায় মাগরিবের নামাজের পরে, আর একটা হচ্ছে ফজরের পরে উঠবো আজকে রাতে ঘুমানো। তো আমরা রুটিন করা বা প্ল্যান করার ক্ষেত্রে এটা খুবই মাথায় রাখি যে আজকে মাগরিবের নামাজ পড়ার পরে শুরু করব। যদি মিস হয় তাহলে কালকে সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে শুরু। এই যে আমরা শুরু করার বিন্দু নিয়ে কখন ঠিক শুরু করব এটা নিয়ে যে প্ল্যান করি রুটিন করি, যারা আমরা শুধু এসব কাজেই ব্যস্ত থাকি তাদের আসলে কখনো শুরু করা হয় না। তাহলে শুরু করতে হবে কি কখন থেকে? তুমি যখনই চিন্তা করেছো, তুমি যখনই সিদ্ধান্ত নিয়েছো যে আমি এবছর আবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেব, ঠিক তখন থেকেই শুরু করতে হবে। এখন এখন যখন শুনছো, যারা শুনছো এখন, তাদের প্রতি পরামর্শ তোমাকে এখনই শুরু করতে হবে। এখন এই যে আমার কথা শুনছো, তোমাকে এখন থেকে শুরু করতে হবে। এখন শুরু করবা কেমনে, পড়বা কেমনে সেটা তো আমরা বলবো। তার মানে তোমাকে প্রস্তুতি নিতে হবে, শুরু করতে হবে এখন থেকে। আচ্ছা, এরপরে প্রশ্ন আসে যে আসলে আমি তো প্রস্তুতি নেওয়া শুরু করলাম, বাংলার ক্ষেত্রে শুরু করলাম, তাহলে আমাকে কি পড়তে হবে? কি পড়তে হবে তার প্রথম কাজ হচ্ছে তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন বিশ্লেষণ জিনিসটা কি কেউ কি বলতে পারবে? প্রশ্ন বিশ্লেষণ সাদিয়া বলো, প্রশ্ন বিশ্লেষণ কি, কেমনে করতে হয়? এই যে বিগত বছরের প্রশ্নগুলো মানে পড়ে দেখবো যে আমি কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এর আগের বছরেও প্রশ্ন এসেছে যে টপিক গুলো থেকে, সেটা বিশ্লেষণ করে মানে আমি একটা ধারণা পাবো যে আসলে প্রশ্নের মানে প্যাটার্নটা কেমন হতে পারে, কিভাবে প্রশ্নটা আসতে পারে কোন কোন বিশ্ববিদ্যালয়ে, এটাই আর কি। এবং সেটা শুধু জানলে হবে না, এটা লিখতে হবে। জি জি। ক্যাটাগরি ওয়াইজ লিখতে হবে, কোনগুলো বেশি সেটা উপরে, আস্তে আস্তে নিচে। আমরা তোমাদেরকে রেগুলার যখন ক্লাস শুরু হবে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করব, বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ করব।
কি কি টপিক থেকে প্রশ্ন হয়েছে সেটা দেখাবো, কোন একটা সাজেশনও দিয়ে দেব যে গুচ্ছ নর্মালি এই প্রশ্নগুলো করে, এটা হচ্ছে গুচ্ছের জন্য সাজেশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা দেখিয়ে দেব যে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন, এটা করতে পারো আলাদা আলাদা যখন হবে। তবে তার আগে মূল কাজ তোমাদেরকে করতে হবে। দেখো, একটা কাজ আমি দেখিয়ে দেয়া আর একটা কাজ তুমি নিজে করা, এটার ভিতরে বহুত ফারাক আছে, বহুত পার্থক্য আছে। তাহলে নিজে করা এটা খুবই জরুরি। এখন তোমাদেরকে আমরা যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছি, বিশেষ করে মাহফুজ স্যার কিন্তু দেখিয়েছে বাংলা প্রশ্ন আসলে গত 4 বছরে কোন কোন টপিক থেকে হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এই প্রশ্ন বিশ্লেষণ করাটা খুবই জরুরি। আমি আবারও রিপিট করি, তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্ন বিশ্লেষণ করাটা সবার আগে কাজ, এটা সবার করা জরুরি। আমি করে দিলাম, আরেকজন করে দিল, এটা থেকে প্রশ্ন ধরে ধরে প্রশ্ন ব্যাংক নিয়ে কোন টপিক থেকে এসেছে, সেটা কিভাবে এসেছে, এটা বিশ্লেষণ করা নিজের, এটা বেশি জরুরি। এই প্রশ্ন বিশ্লেষণ নিয়ে যখন আমি পরামর্শ দিই, বরাবরই একটা কথা বলি, সেটা আবারও বলছি। দেখো, প্রশ্ন বিশ্লেষণ করা মানে প্রশ্নকর্তা ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন করছে বা করে সেটা জানা। এখন প্রশ্নকর্তা যদি থাকে নীলক্ষেত, অথবা প্রশ্নকর্তা আছে আফগানিস্তান, সে আফগানিস্তান থেকে প্রশ্ন করে, তুমি আছো গুলিস্তান, তো গুলিস্তানে বসে তুমি আফগানিস্তানের প্রশ্ন তো খুঁজে পাবা না, দেখা হবে না ওই প্রশ্নকর্তার সাথে। তাহলে প্রশ্নকর্তার সাথে দেখার সিস্টেম হচ্ছে, তার সাথে সে কোন জায়গায় ঘোরাঘুরি করে এটা জানার সিস্টেম হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। কোন টপিক থেকে হয়েছে এটা জানা খুবই জরুরি প্রশ্ন বিশ্লেষণ করার ক্ষেত্রে। গতদিন ওরিয়েন্টেশনে তোমাদেরকে এরকম দেখানো হয়েছিল যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিগত 4 বছরে আমরা গুচ্ছ থেকে প্রশ্ন কেমন হয়েছে, পদ্য থেকে কয়টা প্রশ্ন হয়েছে, গদ্য থেকে হয়েছে, সাহিত্য থেকে কয়টা হয়েছে। এভাবে এখানে তো 4 বছর আমরা একসাথে দেখিয়েছি। তোমরা আবার বছর ভিত্তিক যেটা আমরা দেখাবো আমাদের ক্লাসে তোমাদের, তার আগে কাজ হচ্ছে এই বছর কোনগুলা হয়েছে, তার আগের বছর কোনটা কোনগুলা হয়েছে, কমন কোনগুলা, কোন টপিক গুলা সেটা জানা। দেখো, এখানে যতগুলো টপিক আছে, গদ্য পদ্য নাটক আর উপন্যাস, তোমরা গুচ্ছের প্রশ্ন থেকে শুরু করে বাকি সকল প্রশ্ন যখন তোমরা ফার্স্ট টাইমার ছিলে গতবার, এখন তো সেকেন্ড টাইমার হয়ে গেছে, তোমাদেরকে যারা আমাদের ক্লাস করেছো বারবার কিন্তু বলছি যে তোমরা সেকেন্ড টাইমরা ওরা ভাববার বারবার বলতো যে স্যার, ফার্স্ট টাইমের জন্য বাংলা প্রথম পত্র গুরুত্বপূর্ণ, আমাদের জন্য তো বাংলা প্রথম পত্র বোর্ড এতটা গুরুত্বপূর্ণ না। এটা বারবার বলতো, প্রায় কয়েকদিন পর পর বলতো, এবং ক্লাসে বকা দিয়ে বুঝাই দিতাম। এরা বিশ্বাস করে নাই, এরা ওইভাবে প্রস্তুতি নেয় নাই। কিন্তু দেখা গেছে সেই সেকেন্ড টাইমারদের গুচ্ছে বা অন্য জায়গায় প্রশ্নে প্রথম পত্র থেকে প্রশ্ন হয়েছে বেশি, বরাবরই হয়। গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে প্রশ্ন বেশি। এবং তোমরা একটা ফারাক বুঝতে পারছো কিনা, গত বছর গত বছর যারা পরীক্ষা দিয়েছিলে প্রশ্নের, এখানে আমি অনেক নাম দেখতে পাচ্ছি যে নামগুলো আমার পরিচিত, যে নামগুলো পরিচিত এর আগের বছর ক্লাসে আমাদের সাথে ছিল। তো তোমরা এবছর প্রশ্নে মানে এই রিসেন্ট যে টাইমে প্রশ্নটা হয়েছে, একটা কমন জিনিস তোমরা বুঝতে পারছো কিনা, ধরতে না পারলে বারবার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি এটা হইতো না, কিন্তু এবারও হয়েছে। এসে যাওয়া প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে যাওয়া প্রশ্ন হুবহু হয়েছে, অপশন প্রায় সমান এরকম প্রশ্ন হয়েছে বেশি। আবারও বলি, বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেটা বি ইউনিট হোক, ইভেন বিজ্ঞানের ইউনিট হোক, তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সায়েন্স থেকে গেলে অবশ্যই দিতে হয়। তারপরে গুচ্ছে অনেকেই বাংলা দাগায়, সায়েন্সের স্টুডেন্টরা। তো সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, যে ইউনিটেই হোক, বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন হয়েছে বেশি, প্রায় 80%-এরও বেশি প্রশ্ন হয়েছেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন থেকে। নতুন প্রশ্ন হয়েছে খুবই কম। তোমরা কি আমার এই কথাটা শুনতে পেয়েছো? যারা শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো, একটু হাত ওঠাও। আমার জি এই স্যার। কথাটা যারা শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো, হাত ওঠাও। শুনতে পাই নাই বা বুঝতে পারে নাই এরকম আমি দেখতে চাই। Good. অসংখ্য ধন্যবাদ। তাহলে যেহেতু অধিকাংশই শুনেছো বা বুঝতে পেরেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে
তাহলে 80%-এর বেশি প্রশ্ন আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট, সেটা সায়েন্সের বা কমার্সের ইউনিটেও হইতে পারে বাংলা প্রশ্ন সে জায়গা থেকে। 1 নাম্বার ইনফরমেশন, এটা নোট করো, তোমরা নোট করো। তাহলে 80%-এর বেশি প্রশ্ন তোমাদের ক্ষেত্রে হবে বিগত বছরে বিভিন্ন ইউনিটে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা আবার এমন না যে আমি চট্টগ্রামে পরীক্ষা দিতে গেছি তাই জাহাঙ্গীরনগরে বিগত বছরের প্রশ্ন গুরুত্বপূর্ণ না, বিষয়টা এরকম না। ঢাবির জন্য ঢাবি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন ইউনিটে বিগত বছরের প্রশ্ন খুবই জরুরি। 80% প্রশ্ন এখান থেকে কমন পাবে, আর 20% প্রশ্ন থাকবে নতুন প্রশ্ন। এটা হচ্ছে 1 নাম্বার ফাইন্ডিংস। 2 নাম্বার ফাইন্ডিংস তোমরা নোট করো। 1 নাম্বার ফাইন্ডিংস তাহলে হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এটা আমি বলেছি 80%, 80%। 2 নাম্বার ফাইন্ডিংস হচ্ছে এবছর, তার আগে দেখতাম আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু, বিউপিতে 2-1টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন হইতো বাংলা সাহিত্য থেকে, বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস থেকে। এই বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস, এই প্রশ্নটা কি, কেমন, এটা কে বলতে পারবে যে বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস বলতে আমি কি বোঝাতে চাইছি? সাদিয়া তুমি ছাড়া দেখি অন্য কেউ আছে কিনা। আমি সবার হাত নামায় দিলাম। বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন বলতে আমি কি বোঝাতে চাইছি? আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ সাদিয়া? জি স্যার, ওকে। শোনা যাচ্ছে ক্লিয়ার। মাহির কে আছো? আচ্ছা, সাদিয়া স্যার ছাড়া আর কেউ বলতে পারবে এটা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির, বাংলা সাহিত্য বা জি সাহিত্যের স্যার। ইতিহাস বলতে আমি কি বোঝাতে চাইছি বলো তো? স্যার, বাংলা সাহিত্যের যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটার। ধরো বাংলা প্রথম পত্রের কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এইখান থেকে তো প্রশ্ন হয়, এটা আমরা জানি। কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়, এটা আমরা জানি। কিন্তু এর বাইরে মনে করো একটা নাটকের নাম দিয়ে বললো যে কবর নাটকটি কে লিখেছেন, এখন কবর নাটকটি তো আর তোমাদের বাংলা প্রথম পত্রে যে শর্ট সিলেবাস আছে গল্প কবিতা তার মধ্যে নাই, বা পড়ো নাই কোনো লেখক পরিচিতির, তাহলে এইটা বাইরে থেকে আসা প্রশ্ন। এরকম বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন গত বছর আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2-1টা, চট্টগ্রামে একটু বেশি, বিউপিতে আসতে পারে 2-1টা, রাজশাহীতে। নর্মালি এই জায়গাগুলোতে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয়, ঢাবিতে হয় না বা গুচ্ছে হয়তো দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এবছর এই বাইরের বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে খুবই কম। আবারও বলি, খুবই কম, একবারে হয়নি বললেই চলে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র থেকেই প্রশ্ন হয়েছে। তাহলে বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের ইতিহাস এটা কম গুরুত্বপূর্ণ, তোমরা একটু নোট নিবে। এটা কম পড়তে হবে, কম পড়বো। কম পড়লে কতটুকু পড়তে হবে আমি তোমাদেরকে আজকেই বেশ কিছু পিডিএফ দেবো, তার মধ্যে একটা পিডিএফ দেবো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসা, প্রশ্ন এবছরেরটা যেহেতু এখনো অ্যাড করতে পারি নাই, এবছর ছাড়া এবছরটা তোমরা ডাইজেস্টে পেয়ে যাবা বা আমাদের বিভিন্ন পরীক্ষায় পেয়ে যাবা। আগের বছর পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন, এখানে এমসিকিউ এবং এমসিকিউ এর আনসার সহ তোমাদেরকে দেবো, আনসারটা একটু পরে দেবো, আগে তোমাদেরকে এটা পড়তে দেবো। ওইগুলো তোমরা পড়ে ফেলবা, তোমাদের কাজ দেবো আমি আজকে ডেট ওয়াইজ, তোমাদের কাজ দিয়ে দেবো কোন কাজ কি করতে হবে, কোন ফাইলটা শেষ করতে হবে এতদিনের মধ্যে, এটা বোঝায় দেবো। তাহলে 1 নম্বর ফাইন্ডিংস হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে 80% প্রশ্ন আসবে, বাংলা সাহিত্য বা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসবে খুবই কম। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের মানবিকের ইউনিটে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসেনি। তার মানে এটাকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে টেনশন করার কোনো জরুরি জরুরি কিছুই নাই, এটা প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে বিগত বছরের প্রশ্ন 80% বাংলা সাহিত্যের ইতিহাস, এটা কম গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে আমি যদি প্রশ্ন করি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা প্রথম পত্র, এরপরে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ভালো করে শুনে নাও, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ?
ওইগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের এইচএসসি বা আলিমের সিলেবাসে আছে। এইচএসসি বা আলিমের সিলেবাসে যেগুলো আছে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওইগুলো থেকেই প্রশ্ন বেশি হবে, এবং এর বাইরে আরো কিছু টপিক পড়তে হবে যেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো বা বলবো। তো এইভাবে তোমরা এখানে যেভাবে দেখো টপিক আছে, কবি বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন 4 বছরে 3টা হয়েছে উঠছে। অন্যান্য জায়গায় দেখো কবি বা লেখক পরিচিতি থেকে চবিতে প্রশ্ন হয়েছে বেশি, এবছর কিন্তু আবার অত বেশি হয় না। তাহলে এইভাবে কোনটা গুরুত্বপূর্ণ কম। সাহিত্য থেকে দেখো প্রশ্ন হচ্ছে না, তাহলে সাহিত্য পড়বা না। যারা টেনশন করতে চাও তারা পড়ো, আমি সব ফাইলে দেবো, সবই তোমাদেরকে দেবো। যারা এই টেনশন করো খুদ বুঝে তারা পড়তে পারো, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে রিস্ক নিয়ে এটা বাদ দিয়ে দিতে পারো। ধ্বনি বর্ণ অক্ষর থেকে দেখো প্রশ্নের প্যাটার্ন, এইভাবে দেখো সন্ধি থেকে আসা প্রশ্নের সম্ভাবনা কিন্তু খুবই কম, সন্ধি থেকে হচ্ছে না, তাহলে সন্ধি নিয়ে আমি টেনশন করবো না। আমরা কিন্তু তোমাদেরকে সবই পড়াবো, তোমার কিন্তু বুঝে নিতে হবে যে আমার জন্য এটা দরকার না। কারক থেকে দেখো প্রশ্ন খুব একটা হচ্ছে না, কারক থেকে প্রশ্ন, তাহলে আমি কারক শুরুতে বাদ দেবো। দেখো প্রত্যয়ও কিন্তু খুব একটা প্রশ্ন হচ্ছে না, 2টা 1টা 3টা, 4 বছরে যদি মাত্র এইরকম প্রশ্ন হয় তাহলে এটা গুরুত্বপূর্ণ না। তাহলে কারক প্রত্যয় এটা বাদই দাও, সন্ধি এগুলো বাদে গেল, তাহলে কারক প্রত্যয় সন্ধি বাদ দিলে থাকে কি? তোমরা যারা নতুন আমার ক্লাসে আজকে প্রথম, জীবনে দেখা হয় না আমার সাথে, তারা ভাবতেছো আল্লাহ কয় কি স্যার, কি কইতেছে, এ কি পাগল হয়ে গেছে নাকি? কারক প্রত্যয় সন্ধি এই 3টাই বাদ দিয়ে দিছে, তাহলে আছে কি? উচ্চারণ গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে উচ্চারণ আছে, এটা বাদ দেওয়া যাবে না। সমাস আছে, বাদ দেওয়া যাবে না। পদ আছে, ব্যাকরণিক শ্রেণী বলে যেটাকে, এটা বাদ দেওয়া যাবে না। শব্দ খুবই ইম্পর্টেন্ট। উপসর্গ, তাহলে আমি কিন্তু এখান থেকে বাদ দিতে পারছি কি নির্ণয় করতে পারছি। দেখো ধ্বনি পরিবর্তন বাদ দিয়ে দাও, যদিও ঢাবিতে এবার প্রশ্ন হয়েছে, বলেছিলাম ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন নরমালি হয় না, ঢাবিতে একটা হয়েছে, ঢাবির প্রশ্ন এবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আমরা তো তোমাদেরকে পড়াবো, বিগত বছরের প্রশ্ন সলভ করবো, খুব পড়তে চাইলে তবে তুমি বাদ দিয়ে দিতে পারো। এই পদাশ্রিত নির্দেশক লাগবে না, বচন লাগবে না, সংজ্ঞাবাচক শব্দ লাগবে না, ক্রিয়ার কাল এটা লাগবে, ক্রিয়ার কালটা একটু লাগে, কিন্তু ভাব অনুদ্গা এটা লাগবে না, ধাতু লাগবে না, এটা পড়বা না, দরকার নেই। দ্বিরুক্তি শব্দ, ওই দ্বিরুক্তি শব্দের ব্যবহার গুলো একটু দেখা দরকার দরকার পুরুষ স্ত্রীবাচক শব্দ পড়বা, বাচ্চ লাগবে না, যদি বাচ্চের চিহ্ন লাগবে না, এই সমর্থ শব্দ, পারিবেশ শব্দ, বিপরীত শব্দ এগুলা লাগবে। এক কথা প্রকাশ, বাগধারা, অনুবাদ এগুলা লাগবে। তাহলে আমি ক্লিয়ারলি হয়তো আমি বলে দিয়েছি যে টপিক গুলো থেকে হয়েছে। বিগত বছরে অনেক টপিক বাদ দিয়ে এখানে আছে, তার মধ্যে আবার আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে এগুলো তোমরা পড়বা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়তে হবে। এতক্ষণ তো আমরা জানলাম যে কি পড়তে হবে, প্রশ্ন বিশ্লেষণ করা। আমি টপিক বলে দিয়েছি, সেই টপিক গুলোই পড়তে হবে। এখন পড়তে হবেটা কিভাবে? যেহেতু আমাদের 80% প্রশ্ন হবে বিগত বছরের প্রশ্ন থেকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে তোমাদের যদি প্রশ্ন থাকে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে নেব। এই সেগমেন্টে তাহলে একটা প্রশ্ন নিয়ে নিই যে এই যে প্রশ্ন বিশ্লেষণ, প্রশ্ন কিভাবে কি পড়তে হবে, এই বিষয়ে যা যা বললাম, এই বিষয়ে কারোর কোনো জানার আছে কিনা? একটু হাত ওঠাবা। কিভাবে পড়তে হবে যা বুঝাইলাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? জাহিদ হাসান, বলো। ভাই আমরা কি প্রশ্ন বিশ্লেষণ করার জন্য কোনো প্রশ্ন ব্যাংক কিনবো? হ্যাঁ, প্রশ্ন বিশ্লেষণের জন্য তোমাকে প্রশ্ন ব্যাংক, এটা আমি যদিও পরে আছে আমার সেগমেন্টে, প্রশ্ন ব্যাংক অথবা আমাদের ডাইজেস্ট, এটা কিনলেই হবে। যে ডাইজেস্ট তো কোনো এখনো একটা বাইরে। প্রশ্ন ব্যাংক, কোন কোম্পানির প্রশ্ন ব্যাংক এটা আমাকে জিজ্ঞেস করবে না, যে কোনো একটা কোম্পানির প্রশ্ন ব্যাংক। তবে প্রশ্ন ব্যাংকের উত্তরে 100% বিশ্বাস করা যাবে না, তুমি পড়ে বের করে নিতে হবে। উত্তর তো থাকবে, কনফিউশন হইলে বের করতে হবে কোন কোম্পানির। আর ডাইজেস্ট, আমাদের ডাইজেস্ট তো পেয়ে যাবে তোমরা, ডাইজেস্ট পাইতে তো এই মাসে হবে না, সামনের মাসে পাবা। দেরি হবে। এই সামনের মাসে পাবা। সেক্ষেত্রে ডাইজেস্ট, আমাদের ডাইজেস্ট অথবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক হইলে এনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিপা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিপা বলো। স্যার, আপনি বললেন যে, হ্যাঁ আপনি বললেন যে বিগত
নিপা, তোমার কথা আমরা বছরের শুনতে পাচ্ছি না। কোশ্চেনগুলো প্রায় 80% রিপিট হয়, তো নিপা, আমরা যেহেতু আগে অনেকের ভালো প্রিপারেশন ছিল না, আমার নিজের স্যার আসসালামু নিপা, তোমার কথা, তোমার নেটওয়ার্কের প্রবলেম ওখানে, এখানে বোঝা যাচ্ছে না আমার মনে হয়। তোমার কথা নিতে পারছে না। আর কারো প্রশ্ন কিভাবে পড়তে হবে প্রশ্ন বিশ্লেষণ নিয়ে, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে ও মনে হয় যা বলতে চাচ্ছিল, আপনি বললেন যে 80% প্রশ্ন বিগত বছর থেকে আসবে, তাইলে এটার পরে প্রশ্ন আমি বুঝি নাই, তবে এটা সত্য কথা, এটা আসবে। তোমরা যেখানে পরীক্ষা দিবা, তাহলে আমার বেশি শুধু কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা। এখন এই বিশ্লেষণটা কেমনে হবে সেটা আমি এখন তোমাকে দেখাই। আমি যখন পড়বো প্রশ্ন বিশ্লেষণ করব, তাহলে কেমনে করব? আমি বলেছি এখানে প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে প্রশ্ন বিশ্লেষণ করে আমি টপিক নির্ধারণ করলাম, এরপরে আমার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করব। সমাধান জিনিসটা কিভাবে করি দেখো, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন সমাধান আমাকে কিভাবে করতে হবে। দেখো, এবছর গুচ্ছে এই প্রশ্নটা আসছে, গুচ্ছে এই প্রশ্নটা আসছে বাংলা প্রথম পত্র থেকে। সেটা হচ্ছে, কোনটি সংলাপ নির্ভর রচনা? যাইতেছে তোমার প্রশ্ন পরে নেব আবার, কোনটি সংলাপ নির্ভর রচনা, এটা গুচ্ছে আসছে। আমরা জানি যে এটা প্রশ্নের উত্তর হচ্ছে তাহারই পড়ে মনে, এটা একটি সংলাপ নির্ভর কবিতা, এটা আমরা জানি। এখন এই তথ্যটা ঠিক কোন জায়গায় আছে খুঁজে বের করতে হবে। মনে রাখবা, বাংলা প্রথম পত্রের যদি কোনো প্রশ্ন হয়, এটা বইয়ের বাইরে থেকে আসবে না। বইয়ে আছে, পাঠ পরিচিতিতে আছে, আলোচনা করা আছে, অবশ্যই সেখান থেকে এই প্রশ্ন হবে। তাইলে নিশ্চয়ই এটা কোথাও আছে। যখনই দেখছো যে এটার উত্তর তাহারই পড়ে মনে, তাহলে তাহারই পড়ে মনে এই জায়গাটা তোমার যদি বুঝতে না পারো তাহলে খুঁজবা, যদি বুঝতে পারো তাহলে ওই জায়গাটায় যাবা। আমি যেই দেখেছি যে এটা তাহারই পড়ে মনে কবিতার বোর্ড বইয়ে যে পাঠ পরিচিতি আছে, সেই পাঠ পরিচিতিতে এটা এই লেখাটা আছে। পাঠ পরিচিতিতে কি লেখা আছে ঠিক দেখি। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। তাহলে যদি প্রশ্ন যেরকম হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু অনেক জায়গায় হয়েছে, যে তাহারই পড়ে মনে কবিতার না লক্ষণীয় বৈশিষ্ট্য কি? লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। এবং এটা বলেছে গঠন রীতির দিক থেকে, মানে স্ট্রাকচারের দিক থেকে, মানে এটা কিভাবে গঠিত হয়েছে, কোন ধরনের, সেই গঠন হিসাব করলে এটা একটা সংলাপ নির্ভর রচনা। আমরা জানি যে এই কবিতায় কবি ভক্ত এবং কবির মধ্যে কথোপকথন হয়েছে, ডায়ালগ থ্রু করছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলেছে, এটাকে বলা হয় সংলাপ। এই সংলাপ নির্ভর রচনা, সংলাপের উপরে নির্ভর করেই কবিতাটি লেখা হয়েছে, তাই এই কবিতাটি সংলাপ নির্ভর বলা হয়েছে। তাহলে যে অংশটুকুতে এই লেখাটা আছে, ওই অংশটুকুর পুরা প্যারাটুকু আমি পড়ে ফেলবো, উত্তরটা দাগায় ফেলবো, যে উত্তরটা আছে দাগায় ফেলবো, এবং ওই আশেপাশে যতটুকু তথ্য আমি মনে করব যেটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেটুকু তথ্য পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। তাহলে প্রশ্ন যে জায়গা থেকে এসেছে সেই জায়গায় গিয়ে কিছু অংশ পড়ে ফেলা, পুরো অংশটা না, কিছু অংশ পড়ে ফেলা, পারলে পুরো পাঠ পরিচিতিটা পড়ে ফেলা, কিন্তু তাহারই পড়ে মানে কবিতার পুরাটুকু না। যেহেতু পাঠ পরিচিতিকে প্রশ্ন হয়েছে, পাঠ পরিচিতির ওই অংশটা ভালো করে পড়া, দাগানো, পুরা পাঠ পরিচিতিটা পড়ে ফেলা। এভাবে প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে প্রথম পত্র গেল। দ্বিতীয় পত্র দেখি, ব্যাকরণের প্রশ্ন আমি কিভাবে সমাধান করব। দেখো, গুচ্ছে আসা প্রশ্ন, কোন বানানটি অশুদ্ধ? আমরা জানি সত্য বানান ঠিক আছে, পিপিলিকা বানান ঠিক আছে, রচনা বলি বানান ঠিক আছে, কারণ আমরা জানি রচনা বলি এই শব্দটার সাথে আবলি যুক্ত হয়েছে। আবলি যুক্ত হলে সবসময় রস্বইকার হয়। যখন এই রচনা বলি পড়বো, এর সাথে সাথে আরো আমরা দুই একটা বানান এর সাথে অ্যাড করবো। আমি একটু তোমাদের কাছ থেকে নিতে চাই, রচনা বলি আবলি যুক্ত হলে রস্বইকার হয়, এরকম আরো দু একটা উদাহরণ দাও। তারমিহিম সরকার তো, তারমিহিম তো মনে হয় কমন, মানে পরিচিত, এর আগে ছিলেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। তারমিহিম, তুমি তো গতবার ছিলে না, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, ছিলাম গতবার। আচ্ছা, আবলি দিয়ে বলো, আবলি দিয়ে আরো শব্দ বলো। গ্রন্থাবলী। গ্রন্থাবলী, যেরকম প্রশ্নের সাথে আবলি যুক্ত হলে প্রশ্নাবলী, গ্রন্থাবলী। আবলি যুক্ত প্রস্তাবলী। হইলে, আবলি যুক্ত হইলে, তো অনেকে হাত উঠাচ্ছে, বলতে চাচ্ছে, ফাইন। তাহলে এইরকম করে আমি যখন এই প্রশ্নটা পড়বো, তখন রচনা বলি তো পড়বোই, সাথে সাথে এই রিলেটেড যত বানান আছে একটু লিখে প্র্যাকটিস করব। মনে রাখবে, বানানের ক্ষেত্রে আমি গতবারও বলেছি, বারবার আবারও বলি, বানানের ক্ষেত্রে মনে রাখার জন্য লিখতে হবে
সব থেকে বেশি প্রশ্ন আসবে যে টপিক, সে টপিকটা হচ্ছে শুদ্ধিকরণ, বানান, নত্যবিধান, সত্যবিধান। এটা একটা টপিক। এইটা অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। দুইটা টপিক লিখে প্র্যাকটিস করতে হয়, একটা হচ্ছে উচ্চারণ আর একটা হচ্ছে বানান। এটা ম্যাথসের মতো। ম্যাথস যেরকম শুধু দেখলে মুখস্থ করলে হয় না, ঠিক সেরকম বানান, বানান এবং উচ্চারণ এটা না লিখলে হবে না। এরকম সত্য বানান যখন পড়বো, এর সাথে সাথে আরো মিল আছে। মিট করে ফেলো তার মেম, থ্যাংক ইউ। সত্য বানানে আমরা জানি যে সত্তা একটা বানান আছে, সত্তা, এরকম, এটা আমরা জানি। এরপর আমরা জানি যে এর সাথে মিল আছে স্বাধিকার, স্বাধিকার বানানে বফলা হয়, এর কাছাকাছি আছে। তাহলে সত্য বানানে এরকম, সত্তা বানানে এরকম, স্বাধিকার বানানে এরকম, এই টাইপের এর কাছাকাছি যতগুলো বানান আছে সবগুলো লিখে প্র্যাকটিস করব। পিপিলিকা বানান যখন আমরা পড়বো তখন হিসাব করব। আমরা জানি যে পিপিলিকার মতো বিভীষিকা বানান, বিভীষিকা বানান এরকম। আমরা জানি নিশিথিনী বানান 9 রস্যই তালবস্যয় দীর্ঘ ইকার, আবার 6 রস্যইকার 9 দীর্ঘ ইকার। তাহলে বিভীষিকা, নিশিথিনী, পিপিলিকা কাছাকাছি বানান। এই টাইপের কাছাকাছি বানান, ওই বানানের ওই জায়গায় যাব, বানানের যে নিয়মে বা যে জায়গায় পিপিলিকা লেখা আছে ওই নিয়মের যতগুলো আছে ওইগুলো একটু লিখে ফেলে মুখস্থ করে ফেলবো। শব্দের কাছাকাছি যত জায়গায় যতগুলো লেখা আছে মুখস্থ করে ফেলবো। পূর্বাহ্ন বানান, আমরা জানি এই বানানটাই অশুদ্ধ, এটার উত্তর হচ্ছে পূর্বাহ্ন। কারণ আমরা জানি দিনের প্রথম ভাগকে বলা হয় পূর্বাহ্ন। এই পূর্বাহ্নে বানানে ন নিচে থাকে, কারণ দিনের প্রথমে সূর্য নিচের দিকে থাকে। দিনের মাঝখানে মধ্যাহ্ন, এটা আমরা জানি সূর্য মাঝখানে থাকে, মাথার উপরে থাকে। দিনের অপরভাগ বিকালে, সেটাকে বলা হয় অপরাহ্ন। অপরাহ্নতে জানে আমরা সূর্য নিচে থাকে, তাহলে ন নিচে দাও, মধ্যাহ্ন। আবার দিনের শেষ ভাগ, মানে দিনের শেষ ভাগ, তার মানে সেটা হচ্ছে সায়াহ্ন বা সন্ধ্যা। আমরা এটাকে জানি যে এই সময় সূর্য, সরি, এই সময় সূর্য দেখা যায় না। তাহলে যেহেতু দেখা যায় না, তাহলে আমি আন্দাজ করে মাঝখানে দেব। এইভাবে আমরা মনে রাখবো সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, অহ্ন, শুধু অহ্ন বানান যতগুলো আছে এইগুলো একটু লিখে প্র্যাকটিস করে। তাইলে একটা প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় এটা আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে এই টাইপের কোন পুস্তকাবলী, গুড। এইখানে কোনো প্রশ্ন আছে, কারোর কোনো জানার আছে প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে? কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে এই বিষয়ে? কেউ কিছু বলতে চায়, কথা বলতে চায়? না, ফাইন, থ্যাংক ইউ। তোমরা সবাই আছো তো? ঘুমাও নাই তো? শুয়ে নাই তো? ক্লাসে আছো তো? দেখো তোমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, পেছানোর জায়গা নিয়ে আগাইতে হবে, এটা সবসময় মাথায় রাখবা। দেয়ালে পিঠ থেকে গেছে, গতবার বলছিলাম পাশের বাড়ির আন্টির মুখে চপাটাঘাত করতে হবে, অনলাইনে ফেসবুকে নাকি পড়াশোনা হয় না, ফাইজলামি হয়, এটা প্রমাণ করে দেখাইতে হবে ভালো কিছু করে। তোমরা প্রমাণ করতে পারো নাই, প্রমাণ করার আর একটা সুযোগ আছে, এটাই শেষ সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। বারবার বলি দেয়ালে পিঠ থেকে গেছে, সামনে আগাইতে হবে। এই জন্যে তোমাদের কিন্তু রেস্ট নাই, তোমাদের কিন্তু ঘুমানো নাই, তোমাদের কিন্তু অন্যদের মতো ওইরকম অফুরন্ত অবসর নাই। তোমরা কিন্তু অনুপম না, মাস্টার্স পাশ করে এখন বিয়ে ছাড়া আর কোনো কাজ নাই। এবার এবার আমরা দেখি যে কোথা থেকে পড়তে হবে। এতক্ষণ তো বললাম প্রশ্ন ব্যাংক সলভ করবা, প্রশ্ন সমাধান করবা, এখন কোথা থেকে পড়তে হবে? প্রথম কথা হচ্ছে মূল বই পড়বা, প্রথম ও দ্বিতীয় পত্র। আমি দেখি দুই একজনকে একটু পোস্ট করে রাখি, যাতে করে দুই তিনজন একটু হাত ওঠাও তো, যারা একটু আমার সাথে কোঅপারেট করতে পারবা। ও, স্নেহা আছে, আর একজন ছেলে, ফাইন, থ্যাংক ইউ। সাদিয়া, সাদ, তারপরে আর করেছি স্নেহা, আর একজন জিয়াউর রহমান। তোমরা কিন্তু মিউট আনমিউট করে কথা বলতে পারবা। প্রথমে আমি যেটা লিখেছি মূল বই প্রথম ও দ্বিতীয় পত্র, এটা দিয়ে কি বোঝাইছে বলতো?
এটা কি? প্রথম পত্রের যে আমাদের শর্ট সিলেবাসের গদ্য পদ্যগুলো আছে ওগুলো ঠিক মতো লাইন বাই লাইন পড়া, তারপর তার মানে পারলে যেগুলো শর্ট সিলেবাসে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যে বাংলা প্রথম পত্র পড়ছো অবশ্যই শর্ট সিলেবাস, আবারও বলি অবশ্যই শর্ট সিলেবাস, ফুল সিলেবাস না। একাদশ দ্বাদশ জি শ্রেণীর স্যার। বই পড়তে হবে, তাই তো? প্রথম পত্র। জি স্যার। দ্বিতীয় পত্রের মূল বই বলতে কি বুঝাইছে? দ্বিতীয় পত্রের মূল বই থেকে হচ্ছে আমাদের যে টপিক গুলা ছিল এইচএসসি তে ওইগুলা ভালো করে পড়া, আর উদাহরণ যেগুলা এখানে আছে ওগুলা ভালো করে পড়া, কারণ উদাহরণ এগুলোর থেকে বেশি কোশ্চেন আসে। না, মূল বই বলতে আমি কি বুঝাতে নবম চাইছি? দশম শ্রেণী। মূল বই বলতে আমি নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বোঝাতে চাইছি। এখন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই তোমরা পড়ছো পুরোনোটা, 9 থাকতে, তাই না? জি স্যার। তো তোমাদের পরে মানে এবার যারা পরীক্ষা দিবে তারা তো পড়ছে নতুনটা, তাহলে আমি কোনটা পড়বো, নতুনটা না পুরাতনটা? পুরাতনটা। না, নতুনটা প্লাস পুরাতনটা। এবারই প্রথম যে আমরা পুরাতনটা পড়তে বলবো, এই নতুনটাও পড়তে বলবো। এতদিন তোমরা যা পড়তে বলেছে, এবার যারা পরীক্ষা দিবে যেহেতু তারা নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই পড়েছে, সুতরাং প্রশ্ন পুরাতনটা তো পড়তেই হবে, নতুনটা থেকেও হতে পারে। ওকে স্যার। তাহলে নতুন পুরাতন দুইটাই পড়তে হবে। আমরা বেশি বেশি করে পরীক্ষা নেব, আমরা তোমাদেরকে প্রোভাইডও করব ইম্পর্টেন্ট জিনিসগুলা। আমাদের ডাইজেস্টে নতুন ব্যাকরণের শেষে অনেকগুলো প্র্যাকটিস বই প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা তুলে দেব। তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র কেমনে পড়তে হয় এটা কি বুঝছো? স্নেহা, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এরপরের প্রশ্ন হচ্ছে, আমি পরে বলছি কোথা থেকে পড়তে হবে, প্রশ্ন ব্যাংক, ডাইজেস্ট। প্রশ্ন ব্যাংক তো বোঝানো হয়ে গেছে, ডাইজেস্ট কোথা বোঝানো হয়ে গেছে। এইভাবে এই প্রশ্ন ব্যাংক এবং ডাইজেস্টের প্রশ্ন তোমরা সমাধান করবা। কেমনে সমাধান করবা সেটা তো দেখাইলাম। এরপরে ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের ক্লাস। আমরা যে ক্লাস নেব, যে রেকর্ডিং, যেটা ইউটিউবের লিংক থাকবে তোমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে যে আমাদের ক্লাস আপলোড করা থাকবে সেটা পড়বা। তাহলে প্রথম কথা হচ্ছে মূল বই প্রথম ও দ্বিতীয় পত্রের, সেই মূল বই কেমনে পড়া সেটা তো আমরা দেখাবো। প্রশ্ন ব্যাংক এবং ডাইজেস্ট এটা থাকলেই হবে। আমাদের ক্লাস যেটা রেকর্ড মানে আমরা ভিডিও আপলোড করে থাকবো এটা পড়তে হবে। আর ক্লাসের যে স্লাইড আমরা দেবো প্রত্যেকটা ক্লাসের পরে, যে পিডিএফ ফাইলটা দেবো এটা পড়তে হবে। ক্লাসে বসে নোট করা তোমার খাতায়, এই নোটটা পড়তে হবে। আর তোমার প্রশ্ন সমাধান করতে হবে। এই প্রশ্ন সমাধান কোনগুলা? ধরো আমরা আজকে একটা পরীক্ষা নিলাম ক্লাস টেস্ট 1, এই ক্লাস টেস্ট 1 এর সমাধান গত বছর তোমরা যারা ছিলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করেছি, ওই ক্লাস টেস্টের সমাধান যে যখন হচ্ছে ওই দিন যে নতুন লেকচার শুরু হচ্ছে, লেকচার শুরুর ঠিক আগে ওই ক্লাস টেস্টের সমাধান করে দিয়েছি, এরপরে তোমরা ক্লাস শুরু করেছো। কোনো কোনো সময় যখন সমাধান করতে পারি নাই পরে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এবছর শুরুতেই প্রত্যেকটা ক্লাস টেস্টের সমাধান তোমরা সিরিয়াল ওয়াইজ ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পরেই ভিডিও পেয়ে যাবা, সমাধান ভিডিও পেয়ে যাবা। ক্লাস টেস্ট যখনই হয়ে যাবে তারপরে ভিডিওটা আপলোড দেবে প্রশ্ন সমাধানের। ওই ভিডিওটা ভালো করে দেখা, ওই ফাইলটা ভালো করে সমাধান করা। ভিডিও দেখে তো আমরা সমাধান করে দেব, ওই ভিডিওটা ভালো করে দেখে ওই প্রশ্নগুলো সমাধান করা। আমি কি এই প্রশ্ন সমাধান বলতে কি বোঝাইতে চাইছি বোঝাইতে পারছি? জি স্যার। প্রশ্ন সমাধান বলতে আমরা যত পরীক্ষা নেব, কি কি পরীক্ষা নেব কেমনে নেব সেটা পরে আসতেছে, যত পরীক্ষা নেব সকল প্রশ্নের সমাধান করতে হবে। তোমাদের একটা জিনিস ভালো করে বলে দিই, বারবার আমরা একটা জিনিস বলার চেষ্টা করি, তোমরা অনেকে হয়তো শুনেছো, যারা আমাদের ছেলেরা তারা হয়তো দেখছো, আমরা বলছি যে তোমার লাইফে পীর হইতে হবে একটা, এবং সে পীর হবে স্কুল অফ এক্সিলেন্স। এই এক পীরের মুরিদ হইতে চাও লাইফে, স্কুল অফ এক্সিলেন্স ছাড়া কোনো পীর নাই। এই সিদ্ধান্ত নিছো কে কে একটু হাত ওঠাও। তোমার জীবনে স্কুল অফ এক্সিলেন্স ছাড়া আর কোনো পীর নাই। যারা হাত উঠাবে না এদের বের করে দেবো আমি এখন ক্লাস থেকে। অন্য পীরের মুরিদ থাকলে এদের বের করে দেবো। আমি সহ মোট 85 জন এখনো পর্যন্ত 67 জনের রিয়াকশন পেয়েছি। তার মানে অন্য বাকিরা পীরের হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে অন্য পীরের মুরিদ আছে এখানে? এই দেখো হাত উঠাইতেছে। এই শিমুল আহমেদ, তোয়া, সাজিয়া সুলতানা, রয় গৌতম,
রোমানা, এমডি আরিফ, পলাশ আহমেদ, জয়শ্রী কর্মকার, অপু, আনিসুর রহমান, অনন্যা সরকার। তোমাদের পীর কারা, কি, কে? বলো, সাহস করে বলো দেখি। তোয়া, আমি তো যতদূর জানি তুমি এসআই এর মুরিদ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার এখানে নেট ভালো না, মানে আপ ডাউন করতেছে ওয়াইফাই। কারেন্ট গেছে তো এই জন্য আমি আইপিএস দিয়ে চালাতেছি, বাট হচ্ছে আপ ডাউন করতেছে ওকে, অনেক যারা সময়। হাত উঠাইতে পারো না, অনেকে বলতেছে স্যার হাত কেমনে উঠাইতে জানো না, তারা নিজের হাত এভাবে উঠাও, নিজের হাত এভাবে উঠায় রাখো, যতক্ষণ নামাতে না কই ততক্ষণ হাত উঠায় রাখো, নিজের হাত উঠায় রাখো। ভাইয়া এরা আমি আবার আপনার শুনতে পাই না, মানে একটু আগে ওয়াইফাই চলে গেছে, দেন কেবল আবার ঠিক আছে, আসছে। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে Okay. তোমাদের কাজ হচ্ছে আমরা যেমনে কই এমনি শোনা, মনে রাখো। প্রশ্ন আউট করে দেই, আমি 80% প্রশ্ন কইছি বিগত বছর থেকে আসবে, আর 20% প্রশ্ন, এই সব 100% প্রশ্ন, 100% প্রশ্ন আমি বলবো না, এটা বলাটা ঠিক হবে না। 95 থেকে 98% প্রশ্ন, 95 থেকে 98% প্রশ্ন তুমি কমন পাবা, এবং 100% প্রশ্ন কমন পাওয়া যদি এইগুলো সব পড়ো। আর 95 থেকে 98% প্রশ্ন কমন পাবা ওই বিগত বছরের প্রশ্ন সমাধান করা, আর আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের দেই সেগুলো সমাধান করা। তো 95 থেকে 98% প্রশ্ন কমন আসলে যদি পারো, আর কিছু লাগে? জি না স্যার। লাগে না, তাহলে কি করতে হবে? কি করতে হবে? এই শুক্রবারে কই যেগুলো যাচ্ছ? ফলো করে চলতে হবে। তোমার এক পীরের মুরিদ হইতে হবে, এবং সে পীর হবে স্কুল অফ এক্সিলেন্স। জি স্যার। এই জন্য তুমি যত মানুষের ভালো চাও, তত মানুষরে কমপক্ষে স্কুল অফ এক্সিলেন্সের এই কথাটা পৌঁছে দাও, এবং নিজে আমল করার চেষ্টা করো। একবারে সত্যি কথা কইতেছি, যদি কখনো কোনো কাউরে দেখি যে পীর হিসেবে মানতে চাইতেছে না, বুঝতে চাইতেছে না, ঘাওড়ামি করতেছে, যদি কোনো পীরের সামনে তার মুরিদ তার বিরুদ্ধচারণ করে, পীর কি করে? আদর করে? জি না স্যার। গুম করে এলামও কিন্তু একেবারে, তারে কোরবানি করে দেবো কিন্তু একেবারে। এটা কিন্তু সত্যি কথা কইতেছি, সিরিয়াসলি বলতেছি। তাইলে কি করতে হবে, কেমনে করতে হবে, কোথা থেকে পড়তে হবে, এটা আমরা জানলাম। এখন আমরা দেখি যে আমাদের বাংলা কার্যক্রম, নর্মালি এই কার্যক্রমের সাথে সব সাবজেক্টের কার্যক্রমের মিল আছে, তো বাংলা কার্যক্রম কিভাবে আসবে, এটার সাথে তুমি অন্য সাবজেক্টেরও মিল পাবা। তোমাদের যেহেতু বলা হয়েছে প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে টেস্ট হবে, ক্লাস শুরুর আগে। এই টেস্টকে বলা হয়, যেরকম তোমরা কোর্স আউটলাইন দেখেছো না? জি স্যার। এই যে জি কোর্স স্যার আউটলাইন, দেখছি। দেখো এরকম প্রশ্ন বিশ্লেষণ ক্লাস থাকবে। কোর্স আউটলাইন তো সব তোমাদেরকে দেখানো হয়েছে লাইভে, যেদিন সেকেন্ড টাইমের লঞ্চিং ছিল সেদিন দেখেছি। এই যে কোন টপিক কেমনে পড়াবো, কি পড়াবো, এটা এই যে সব লেখা আছে। তো যখন লেকচার নাম্বার 1 শুরু হবে, ধরো এই যে লেকচার নাম্বার 1 শুরু হইলো, লেকচার এটা মূলত প্রশ্ন বিশ্লেষণ পরে লেকচার নাম্বার 1 এটাই। এই যে এই টপিকটা যখন পড়ানো হবে তার আগে প্রশ্ন বিশ্লেষণের উপরে একটা টেস্ট হবে। 2 নাম্বার যখন অপরিচিত সনাতনী রবীন্দ্রনাথ পড়াবো, তখন তার আগের দিন যা ক্লাস নিয়েছিলাম বাংলার, এটার উপর একটা টেস্ট। এই টেস্টগুলোকে বলা হয় ক্লাস টেস্ট। পরীক্ষার শেষে একটা মনোযোগ যাচাই হয়, মানে আজকের ক্লাসে তুমি, তোমার মনোযোগ কেমন ছিল, ক্লাসের মধ্যে পড়ানো, ক্লাসের মধ্যে দেখানো, ক্লাসের মধ্যে পড়ানো, ক্লাসের মধ্যে দেখানো। তো একজন প্রশ্ন করেছে যে স্যার প্রশ্ন ব্যাংক লাস্ট কত ইয়ার ফলো করব? প্রশ্ন ব্যাংক লাস্ট মানে তোমাদের এই সিলেবাস যতদিন আছে ততদিন পড়বা, প্রশ্ন ব্যাংক সবই পড়বা তোমার যতটুকু পড়তে পারো। প্রথম পত্র তোমাদের এই সিলেবাস যখন থেকে হয়েছে তখন থেকে, তার আগে না, কারণ ওটা তো সিলেবাসের বাইরে, ওটা তো পড়ে আর লাভ নেই। তাহলে মনোযোগ যাচাই সম্পর্কে আমার তোমাদের ধারণা আছে, এই মনোযোগ যাচাইয়ের প্রশ্নগুলো সমাধান করবা। উইকলি টেস্ট, তোমরা জানো যে একটা সপ্তাহ শেষ হওয়ার পরে ওই সপ্তাহে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যা পড়ানো হয়েছে 3টা মিলে একটা পরীক্ষা হয়। আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তুমি কোনো একটা প্রশ্ন ক্লাস টেস্টকে অবহেলা করবা, মনোযোগ যাচাই পরীক্ষাকে অবহেলা করবা, বিষয়টা না।
যে সিরিয়াসলি সব প্রশ্ন সিরিয়াসলি নেবে সেই ভালো করবে, সেই কিন্তু 98% কমন পাবে। উইকলি টেস্টের প্রশ্ন তোমাকে নেওয়া হবে। এরপর প্রত্যেকটা মাসে, এটাও যদিও ডেট একটু হয়, কখনো দেখা যাচ্ছে যে 4 সপ্তাহের ক্লাস শেষ হয়নি, তো 4 সপ্তাহের পরে এটা নেওয়া হয়। কখনো ডেট এমন ভাবে হয় পিছিয়ে পিছিয়ে পরে নেওয়া হয়। তবে মূল্যায়ন পরীক্ষা মানে হচ্ছে 1 মাসে যত ক্লাস হয়েছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব একসাথে পরীক্ষা। এছাড়া আমরা বিভিন্ন সময়ে ওপেনলি ফ্রিতে অথবা তোমাদের ব্যাচে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম অ্যাডভার্টাইজের জন্য আমরা অনেক পরীক্ষা নেব আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে, যেটা সবার জন্য ওপেন থাকবে, সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীর জন্য ওপেন থাকবে। সে পরীক্ষার লিঙ্ক আবার তোমরা তোমাদের গ্রুপেও পাবা, তোমাদের নির্ধারিত পরীক্ষার বাইরে। আমরা কিছু টপিক ভিত্তিক পরীক্ষা নেব। আমরা এবছর যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অগাস্টে টপিক ভিত্তিক পরীক্ষা নেব 10 থেকে 13টা। এই যত পরীক্ষা আছে সব হচ্ছে বিশেষ পরীক্ষা। সবগুলো পরীক্ষা বা তোমরাও অংশগ্রহণ করতে পারবা, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পারবা। তো সেগুলো করবা, সেগুলোরও প্রশ্ন সমাধান করবা। এরপর তোমাদেরকে আমরা মডেল টেস্ট নেবো বিশ্ববিদ্যালয় ভিত্তিক, সেগুলো প্রশ্ন এবং সমাধান করবা। আমরা নিজেরা কিন্তু এই ক্লাস টেস্টের সমাধান তোমাদেরকে দেব ভিডিও ফাইল আপলোড করে। ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পরে ওই দিনই ভিডিও আপলোড হয়ে যাবে। মনোযোগ যাচাইয়ের ভিডিও আপলোড হবে না, মনোযোগ যাচাই ভাবে সমাধান করা হবে না, কারণ মনোযোগ যাচাইয়ের প্রশ্নটা ওই দিন যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসে সমাধান করা, এই জন্য আলাদা করে সমাধান হবে না। উইকলি টেস্টের প্রশ্ন ভিডিও আপলোড হবে সমাধান, মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ভিডিও আপলোড হবে সমাধান, বিশেষ পরীক্ষা যেগুলো হবে ওটা তো লাইভেই যাবে, সমাধান যাবে, মডেল টেস্টের এটাও ভিডিও আপলোড হবে সমাধান। তার মানে আমরা যত পরীক্ষা নেব সবগুলোর সমাধান পাবা, তুমি ভিডিও পাবা, ক্লাসই পাবা। এগুলো ভালো করে করতে হবে। মূল কথা, আমরা যে যা কার্যক্রম করি এর সাথে তুমি থাকবা, তাইলেই তোমার স্বপ্ন পূরণে আমরা সাহায্য করতে পারবো। এই রিলেটেড কোনো কথা আছে এখনকার যে স্লাইডে আছে, বাংলা কার্যক্রম কিভাবে চলবে, এখানে কারো কোনো জানার আছে, প্রশ্ন আছে? মহিউদ্দিন, হ্যাঁ বলো। মহিউদ্দিন বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আপনারা কি বাংলা মুখস্থ অংশের জন্য কোনো শীট প্রোভাইড করবেন? দেব, আজকেই দেব, আজকেই বুঝতে পারবো। জি স্যার, আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন? বাংলা কার্যক্রম কিভাবে চলবে, বাংলার কোর্সটা আমরা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটা কোর্স আউটলাইন আমি আপলোড করে দেব। কোর্স আউটলাইন তো তোমরা দেখতে পাচ্ছ, এই আউটলাইনটা আপলোড করে দেব, এবং অবশ্যই বাংলা কোর্স আউটলাইন অনুযায়ী ক্লাস চলবে। রিয়াদ আল মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ রিয়াদ বলো। স্যার ইংলিশে দেখলাম প্রতিদিন যেভাবে আর কি ডে বাই ডে মেমোরাইজিং পার্ট দেওয়া হচ্ছে, এটা কি দেওয়া হবে বাংলাতে? বাংলার মেমোরাইজিং এর ফাইল দেব আজকে, এবং ডে ওয়াইজ ভাগ করে দেব কাজের। আর প্রতিদিন 5টা করে 7টা করে, এটা হবে আর একটু সময় লাগবে, ওইটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। আচ্ছা আরো পরে। ঠিক আছে স্যার। মিউট করে ফেলো। নাজমুল হোসেন, তুমি হাত উঠাও তো। নাজমুল হোসেন, তুমি হাত উঠাও তো। নাজমুল হোসেন, তুমি ক্লাসের কোনো নোটিশ পাও না এরকম বললে মনে হয় না? নাজমুল, তোমার আনমিউট করার অপশন দিয়েছি, তুমি আনমিউট করে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি বললে, লিখলে দেখলাম ক্লাসের কোনো নোটিশ পাও না, কি হ্যাঁ কোন ভাইয়া, ক্লাসের? হ্যাঁ যে ওই যে গাইডলাইন সেশন গুলো যে হয় ওগুলো তো কোনো নোটিশ পাই না। তুমি যুক্ত হয়েছো কিভাবে? হ্যাঁ তো মানে আমি এসএমএস করার পর একজন মানে ইয়ে দিল, তুমি কি টেলিগ্রাম লিংক চ্যানেলে নাই? দিচ্ছে। হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে আছে, কিন্তু মানে আজকে যে ক্লাস হবে এটা জানতাম না। জানবা না কেন? টেলিগ্রাম চ্যানেলে এটা কখনো আপলোড করছে লিংক? দেখি না আমি। এই মানে তুমি দেখো নাই তো নোটিশ দেওয়া হয় না? তুমি দেখো নাই,
তো সেটা তুমি নোটিশ দেওয়া হয়নি বলো কি করে? এটা 23টা 53, মানে গতকাল রাত 11টা 53 এই মেসেজ দেওয়া হয়েছে এখানে এই লিঙ্ক। ও মানে অনেকগুলো এসএমএস আসছে তো এরপর মানে দেখা গেছে না। এরপর নাজমুল, তোমার বাসা অনেকে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার লোক তোমার মতো পাগল তো হওয়ার কথা না, ব্রাহ্মণবাড়িয়ার লোক তো খাতারনাক। নাজমুল, তুমি মন খারাপ করবে না, তোমার একটা বকা দেওয়া জরুরি হয়ে গেছে। তুমি মন খারাপ করবে না, তোমার এই বকা তোমার জন্য রহমত হবে। তুমি আহ, আমাদের এখানে তো প্রস্তুতি নিচ্ছ নাকি অন্য কোনো জায়গার সাথে যুক্ত আছো প্রস্তুতি নিয়ে? না অন্য কোনো জায়গায় নাই। ওকে, ফাইন। তুমি অন্য জায়গায় থাকতে পারো, 5-7 জায়গায় থাকতে পারো। আমরা কোনো মেসেজ দিলে তোমার ওখানে যেন আগে যায় এবং সেটা যেন সাউন্ড হয়, এই সেটিং করে রাখবা ফোনে। ফোনের এই জিনিসটা তুমি বোঝো? হ্যাঁ বুঝছি। এটা করে রাখবা এখনই। নোটিফিকেশন অন করে রাখবা এবং নোটিফিকেশন সাউন্ড খুব জোরে জোরে চিৎকার করে দিবে, এটা অন করে রাখবা। ওকে। এভরি মেসেজ, এভরি নোটিফিকেশন যেন যায়। তোমার লাইফের পারপাস কি, তোমার লাইফের লক্ষ্য কি, কোনটা ফার্স্ট প্রায়োরিটি দিবা তুমি লাইফের, এটা তুমি নির্ধারণ করতে না পারলে তোমার লাইফে কোনো কিছু তুমি পাবা না। অনেক জি ভাইয়া গ্রুপে বুঝতে পেরেছি। অনেকে লিখছে যে অনেকে গ্রুপে নতুন, এই জন্য বুঝতে পারছে না, বুঝে নিতে হবে। এই যুগে এসে তুমি যদি টেকনোলজি না বুঝো তাইলে আর কথা কইও না কিছু। দেখো, আমি তোমাদেরকে দেখাই আমার লাইফের গুরুত্বপূর্ণ যেটা, আমি আমি সেটা এখানে নোটিফিকেশনে আগে করে রাখি। যেরকম স্কুল অফ এক্সিলেন্সের ডিরেক্টরদের গ্রুপ আছে, আমার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমার লাইফের এটা। এই জন্য এখানকার কোনো মেসেজ আসলে আমি সাথে সাথেই দেখি এবং টোন দেয়া, টং করে ওঠে, জোরে সাউন্ড দেয়া। এরপর আমি যেখানে জব করি সেই জবের আমার বাংলা ডিপার্টমেন্টের একটা নোটিশের গ্রুপ, এটা আমার সেকেন্ড প্রায়োরিটি। এরপর আমার স্কুলের, এইভাবে আমি কোনটা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এবার দেখো টেলিগ্রামেও এই প্রথমে এবছর যে ব্যাচ 3.1 চালু হবে ফার্স্ট টাইম ব্যাচ, সেইটা পিন করা, ওইটা সবসময় পিন করা থাকে। এরপর তোমাদের ব্যাচ, তারপর স্কুল অফ এক্সিলেন্সের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলটা পিন করা। এরপর আমার একটা প্রতিষ্ঠান আছে সেটা পিন করা। এরপর বাংলা শিখি নামে আমার একটা চ্যানেল আছে, এটা পিন করা। এই 5টা পিন করা যায়, এটা আমি করে রেখেছি। এটা দিয়ে বোঝাতে চাইছি, এটা কেন দেখালাম, আমি আমার পার্সোনাল জিনিস তোমাদেরকে দেখালাম। এটা দিয়ে বোঝাতে চাইছি আমার লাইফের প্রায়োরিটি কি, আমি কোনটাকে গুরুত্ব দেব, কোন মেসেজগুলো আমার দেখা জরুরি, এটা আমি আলাদা করে ঠিক করে রেখেছি। আমার বয়সের সাথে তোমাদের বয়সের পার্থক্য যা আছে, টেকনোলজিতে অবশ্যই তোমরা আমার থেকে ফার্স্ট বা ফার্স্ট হওয়া উচিত। স্যার গতকালকে তো বাকি স্যার দেখাইছিল কিভাবে ইউজ করতে হয় টেলিগ্রাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মিউট করে দিলাম। আমি সবার উদ্দেশ্যে বলছি তোমার লাইফের, তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি তোমাকে ঠিক করতে হবে, সেইভাবে তুমি ঠিক করবা। টেকনোলজিতে অবশ্যই তোমরা আমাদের থেকে ফার্স্ট ফার্স্ট হওয়া উচিত। যদি না হও তাহলে এই ডিজিটাল যুগে বাস করে তোমাদের লাভ নাই। টেলিগ্রাম আমি বুঝি না, এটা তোমরা আমরা আমাদের প্রশ্ন করবা, আমাদের সাথে তোমাদের বয়সের, আমাদের জেনারেশন তোমাদের জেনারেশন, মানে আমাদের সাথে তোমাদের বয়সের পার্থক্য মিনিমাম তো 10-15 বছর আছে। আমার সাথে তোমাদের বয়সের পার্থক্য প্রায় কি বলবো 16-17 বছর। তাহলে আমি বললে তুমি পারবে না কেন? এই প্রশ্ন কিন্তু আর শুনতে চাই না। বন্ধুর কাছ থেকে হোক, চাচার কাছ থেকে হোক, খালুর কাছ থেকে হোক, খালার কাছ থেকে হোক, এইটা তোমরা বুঝে নিবা। এই বাংলা কার্যক্রম কিভাবে চলবে এই রিলেটেড আর কোনো প্রশ্ন জানার? সাবিকুন নাহার আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ। হাফসা, আমি সাবিকুন নাহার যার সাথে কথা বলছি ওকেই চেয়েছে। সাবিকুন নাহার কি ভর্তি হইছো কোথাও? না স্যার। আচ্ছা ফাইন, তাইলে স্যার এই কোন আসছিল? আচ্ছা আচ্ছা, তোমার সাথে পরে কথা হবে ইনশাআল্লাহ। এইগুলা যদি আমরা বুঝে থাকি, আমরা পরের স্লাইডে যাই। বাংলা ক্লাস রুটিন তোমরা দেখতে পাইছো না? তোমাদেরকে জি স্যার। জানানো হয়েছে শুক্রবার সকাল 10টায়। জি স্যার।
তাহলে শুক্রবার সকালে যদি ক্লাস হয় তাহলে ক্লাস টেস্ট হবে ক্লাসের সময় 10টায় ক্লাস টেস্ট শুরু হবে। ক্লাস টেস্ট শেষ হতে 15 মিনিট, 10টা 15টায় ক্লাস শুরু হবে রেগুলার রুটিন অনুযায়ী, এবং ক্লাস শেষ হতে যত সময় লাগে ধরে নাও সর্বোচ্চ 12:30, কারণ জুম্মা আছে, 12:30টায় ছেড়ে দেবো, একটু লেটও হইতে পারে। এরপরে এটা মনোযোগ যাচাই হবে, এরপরে মনোযোগ যাচাই ক্লাসের শেষে হবে, তার আগে ক্লাস টেস্ট। আর উইকলি টেস্ট নর্মালি আমরা সানডেতে নিই, গতবারের রুটিন ছিল একদিন সপ্তাহে দেখবো ছুটি দিয়েছি রুটিনে, তোমাদের তো 2 দিন ছুটি, 3 দিন ক্লাস, মানে 4 দিনই ছুটি। তো যখন ডাবল ক্লাস হবে তখন একদিন নর্মালি ছুটি থাকবে, ওই দিনই আমরা উইকলি টেস্ট বা অন্য পরীক্ষাগুলো নিয়ে থাকি। এখন মূল কাজে আসি। এবার আমরা তোমাদের নাম দিয়েছি ব্যাচ রেজিস্টার্ট, মানে নতুন করে স্টার্ট করা। তো বাংলার ক্ষেত্রে রেজিস্টার্ট করবা কেমনে সেই কাজ দিব। আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো আপলোড করে দেবো গ্রুপে, আমাদের কোর্স আউটলাইন তো দেবো, সাথে এই সবগুলোর একটা বেশ কয়েকটা করে পিডিএফ ফাইল দেবো। প্রথম পিডিএফ ফাইল যে সবগুলো একবার আপলোড করে দেব। প্রথম কাজ হচ্ছে, ভালো করে বুঝে নিও, তোমরা ঈদ পর্যন্ত, এই ঈদ পর্যন্ত তোমাদের 2টা কাজ থাকবে। একটা হচ্ছে বাংলা সাহিত্যের যে এমসিকিউ ফাইল দেব ওইটা পড়ে ফেলা, আমি উত্তর ছাড়া দেব প্রথমে, তারপরে উত্তরও দেব। ঈদের দিন বা ঈদের পরের দিন উত্তর আপলোড করব, তার আগ পর্যন্ত ওই স্লাইডটা মুখস্থ করে ফেলা, পড়ে ফেলা, উত্তর বের করা খুঁজে খুঁজে। এটা হচ্ছে ঈদ পর্যন্ত কাজ। এরপরের প্রায়োরিটি সবগুলো আপলোড করবে। এর পরের কাজ হচ্ছে পথ পরিবর্তন, 5 দিন। হ্যাঁ, এক একটা স্লাইডের জন্য 5 দিন, এটা ঈদ পর্যন্ত বলেছি, ঈদের দিন পর্যন্ত বাংলা সাহিত্যের স্লাইড। এরপরে পথ পরিবর্তন, এরপরে প্রতিশব্দের 2টা ফাইল দেব, একটা এমসিকিউ আর একটা হচ্ছে প্রতিশব্দের একটা ফাইল, ওইটা পড়বা, এটার 5 দিন। বিপরীত শব্দ পরের 5 দিন, বাগধারা পরের 5 দিন, প্রবোধ প্রবচন তারপরের 5 দিন, পারিভাষিক শব্দ তারপরের 5 দিন, এক কথায় প্রকাশ তারপরের 5 দিন। এইভাবে পড়বা এই ফাইলগুলো। ফাইলগুলো আজকে আপলোড করব এখন ক্লাস শেষের সাথে। এইভাবে পড়তে রাজি আছো তোমরা? যারা জি গতবার স্যার। ইনশাআল্লাহ। অনেকে পড়ে ফেলছে, পড়ে ফেলার পরও আবার পড়বা। হ্যাঁ, তাহলে গেল, এটা গেল হচ্ছে আমরা যে পড়াগুলো দিচ্ছি তোমাদের রেগুলার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, বা রেগুলার ক্লাস তো ঈদের পরে হবে, এর ভিতরে তোমরা এগুলো পড়তে থাকবে। আচ্ছা, এরপরে একটা বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি, এটাও কিন্তু এই এরপরে যে বাংলা ক্লাস তার আগ পর্যন্ত। তাহলে বাড়ির ক্লাস হচ্ছে পরবর্তী বাংলা ক্লাসের আগে, পরবর্তী বাংলা ক্লাস যেদিন হবে তার আগ পর্যন্ত এটা হচ্ছে বাড়ির কাজ। সে বাড়ির কাজটা কি? সে বাড়ির কাজটা হচ্ছে এই গুচ্ছের এই প্রশ্নটা তোমাদেরকে আপলোড দেব। এবছর গুচ্ছে যে খ ইউনিটের প্রশ্নটা হয়েছে এটা আপলোড দেব। এখানে কয়টা প্রশ্ন আছে? 35টা প্রশ্ন, মোট 35টা প্রশ্ন এখানে আছে, এখানে উত্তর দেয়া আছে। তোমাদের কাজ হচ্ছে, ভালো করে বুঝে নিও, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবা। তোমাদের কাজ হচ্ছে এক একটা প্রশ্নের জন্য ওই জায়গা থেকে, ওই টপিক থেকে আর 5টা প্রশ্ন, এক একটা প্রশ্নের জন্য ওই টপিকের ওই জায়গা থেকে ওই টাইপের আরো 5টা প্রশ্ন করা। 35টার সাথে 5টা করে প্রশ্ন করা, একসাথে 1 নাম্বার লিখবা। 1 নাম্বার লিখে উপরে 1 দিয়ে 5টা প্রশ্ন লিখে লিখে পোস্ট করবা তোমাদের গ্রুপে। সবাই কি শুনতে পাইছো? কোন জায়গায় পোস্ট করবা সেটাও দেখাই দিই। স্যার আরেকবার বলেন। এই যে এখানে দা ডেইলি ইংলিশ লেখা আছে না, এরকম একটা বাংলার একটা অংশ করে দেব, ঠিক আছে? ওই জায়গায় তোমাদের কাজ হচ্ছে এই 1 নাম্বার প্রশ্ন যে টপিক থেকে হয়েছে, যেরকম প্রতিদান কবিতা থেকে হয়েছে, তোমার কাজ হচ্ছে প্রতিদান কবিতার এই টাইপের 5টা প্রশ্ন তৈরি করা, অপশন সহ। এটা লিখবা টাইপ করে বাংলার একটা কাজের জায়গা দেবো, ওই জায়গায় ওইটা পোস্ট করবা। বোঝা গেছে? জি স্যার, এমসিকিউ আকারে করব স্যার। মানে এই যে প্রশ্ন আর অপশন এভাবে করবা, আমি দেখাই দেই কিভাবে করবা। যেরকম আমি যদি লিখি প্রতিদান কবিতা থেকে হয়েছে না, প্রতিদান কবিতায়
লিখবো যে প্রতিদান কবিতায় কবি কোন বিষয়কে তুলে ধরেছেন। আমি এমনি একটা বললাম, এইভাবে 4টা অপশন। তাহলে এইটা 1 লিখবা, আবার 1 লিখবা। 1 মানে কিন্তু এই 1 নাম্বার প্রশ্ন, বোঝা গেছে? যত জায়গায় যতগুলো প্রশ্ন করবা ওইটার 5টা প্রশ্ন, তার মানে সবগুলোই 1 লিখবা। আবার একটা প্রশ্ন শেষ করার পরে আবার 1, আবার একটা প্রশ্ন এটা শেষ করার পরে আবার 1। এভাবে মোবাইলে বা কম্পিউটারে লিখে বাংলার একটা সেগমেন্ট ভাগ করে দেবো, ওইখানে লিখ। তোমার যদি একদিনে 5টা প্রশ্নের এরকম 5 5 25টা পারো তাহলে 5টা, যদি একদিনে 3টা পারো 3 5 15টা, যদি একদিনে একটার বেশি পারছো না তাহলে 1টা। তো কত নাম্বার প্রশ্ন সেই অনুযায়ী লিখবা এখানে। অবশ্যই একজন পোস্ট করলে তার কপি করে পেস্ট করে না, তোমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশ্ন বানাবা। একদিনে এক একটা করে হইলে করো, সমস্যা নেই। তো একদিনে একটা করা এই অবস্থায় তোমাদের থাকার কথা না, এত অলসতা করার কথা না। 35টা আবার শেষ করতে হবে নেক্সট বাংলা ক্লাসের আগে, সেটা মাথায় রেখে করবা। এটা কি সবাই বুঝতে পারছো বাড়ির কাজটা? জি স্যার। জি স্যার। বুঝতে পারে নাই কে হাত ওঠাও বাড়ির কাজ। অবনী বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। প্রশ্ন যে রেডি করব এটার সাথে কি উত্তরটা অ্যাড করব নাকি শুধু প্রশ্ন? হ্যাঁ, উত্তর অ্যাড করবো। আচ্ছা, ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছো। প্রশ্ন রেডি যে করছো এটা উত্তরটা অ্যাড করবা। স্যার এটাকে আমরা এমসিকিউ আকারে দিয়ে দিব যেরকম গতবার আমাদের সেকশন ওইরকম? এমসিকিউ সেকশন গতবার যেটা ছিল, না না না, এমসিকিউ জি স্যার ওইরকম স্টাইল। ওটা দিয়ে ভেজাল আছে, অনেকে এমন সেটিং করে ওইটা আবার কাজে লাগানো যায় না, বা ওইটা মানে তোমাদের যে কাজে লাগবে এইভাবে সেভ করে রাখা যায় না। আচ্ছা ঠিক আছে। আমি যেভাবে বললাম ওইভাবে টাইপ করে রাখ। স্যার এক কথায় প্রকাশ করার মতো প্রশ্ন করলে হবে না, অপশন বাদে না। যখন কোনো মানুষ একটা প্রশ্ন করে এবং অপশন করে, অপশন নিজে বানায়, তখন আমি তোমাদের এই প্রশ্ন করতে দিচ্ছি কিন্তু প্রশ্ন ব্যাংকের জন্য না। তুমি যখন প্রশ্ন করতে শিখবা, 4টা অপশন তৈরি করতে শিখবা, তোমার তখন মাথায় আসবে আসলে কোন ধরনের অপশনের কারণে আমি পাজল হয়ে যাইতে পারি, আমার উত্তর এটা থেকে আর একটা উত্তরে চলে যাইতে পারে। এটা তোমার মাথায় তখন খেলবে। তোমার প্রশ্নের সাথে আমরা যে প্রশ্ন করি বা যে প্রশ্ন আসে ওটার পার্থক্য বা কম্পেয়ার করতে পারবো। এই এই বিষয়ে ফাতিমা, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো ফাতিমা। স্যার। আমার হচ্ছে মানে স্যার আপনি তো বললেন যে টাইপিং করে হচ্ছে লেখার জন্য, তো টাইপিং এ হচ্ছে আমার ভালো লাগে না, তো আমি যদি খাতায় লিখে তারপর ছবি তুলে দিই তাহলে হবে না? খাতায় লিখে দিলে ছবি তুলে দিলে একটা দুর্ঘটনা বলি শোনো, অনেকেই খুব মানে মনে করো কনফিগারেশন খুব একটা ভালো না, এরা খুব ফোন ইউজ করে। তো তুমি যদি ইমেজ দাও তাহলে ওইটা ওই টেলিগ্রামের কিন্তু সব ফাইল তোমার হচ্ছে মানে মূল মেমোরির উপরে মেমোরিতে থেকে যায়, ডাউনলোড না করলেও টেলিগ্রাম অ্যাপস এর এটা ভারী হয়। তো যখন টেলিগ্রাম অ্যাপস এর এটা ভারী হবে তখন ওই যে একটু কম কনফিগারেশন থাকা ফোনগুলা এগুলো স্লো হইতে থাকে। তো কিছুদিন পরে ও জি এত স্যার। ফাইল হবে, মানে আমাদের কার্যক্রম তো অনেকদিন চলবে, এত ফাইল হবে কিছুদিন পরে ও ডিলিট করে দিতে হবে, নাহলে সে ইউজই করতে পারবে না। এরকম অনেক শিক্ষার্থী আছে যে তার ফোন হয়তো অতটা ভালো কনফিগারেশনের না, এই জন্য ইমেজ ভিডিও অডিও এগুলো আপলোড করলে জায়গা বাড়ে, লেখাটার তো জায়গা কম লাগে। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন বাড়ির কাজ নিয়ে? না, ওকে ফাইন। তাহলে এরপরে ধন্যবাদ, ধন্যবাদ ছাড়া ধন্যবাদের পরে আর এই 2টা জিনিস তোমরা দেখতে পেয়েছো, এই 2টা ফাইল তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। এই এইটাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য গাইডলাইন ছিল। কমন কোনো প্রশ্ন কোনো বিষয়ে জানার আছে কিনা, বা যে কোনো বিষয়ে কোনো কিছু জানার আছে কিনা? হ্যাঁ ইশিকা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ইশিকা বলো। স্যার প্রশ্ন সমাধান নিয়ে আমার একটা কোশ্চেন ছিল।
গদ্য থেকে যে আমরা প্রশ্ন সমাধান করব, তাহলে গদ্যটা কি তখন পুরোটাই পড়বো, না যে লাইন থেকে প্রশ্ন আসছে শুধু সেই লাইনটা পড়বো? আমি কিভাবে দেখালাম, ধরো আসছে অপরিচিত গল্পের মাতৃ আজ্ঞা জিনিসটা কি, তো তোমার তো গল্পটা পড়া হয়েছে, ওই মাতৃ আজ্ঞা যে জায়গায় আছে মাতৃ আজ্ঞা বোঝার জন্য আমি যতটুকু পড়লে হয় ততটুকু পড়বো। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তুমি যদি তখন আবার সব পড়ো তাহলে তো অনেক ডাইভার্ট হয়ে অন্য পড়ার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাসনিমুল জান্নাত, তাসনিমুল জান্নাত তুমি আনমিউট করে বলো। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার, মানে আমরা বাংলা ডাইজেস্ট বইটা কিভাবে অর্ডার করতে পারি? পেজে নক দিয়ে একটু পেজে মেসেজ দিলে তোমাদেরকে জানাবে। ও আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ বলো। ওই যে প্রশ্ন যে করবো আমরা, সবাই তো করবে, এখন একজনের সাথে যদি আরেকজনেরটা মিলে যায় তাহলে কি সে, মনে করেন আমি একটা প্রশ্ন ভেবেছি যে মানে করেছি আর কি, আমি প্রশ্ন করার আগে কি ওগুলো ওখানে দেখে নেবো যে আমি যে ধরনের প্রশ্ন করতে চাচ্ছি সেরকম প্রশ্ন আর আছে নাকি, বা মানে মেলানো যাবে না, এরকম হয় হয় না যে তোমার তো বাই দেখার চান্স। সুযোগ নেই, তোমার তো দেখার সুযোগ নেই আছে। জানি না গ্রুপে পোস্ট করে আমি দেখতে পাবো না দেখতে যে পারো, কে কি দেখতে পারো, আর যদি দেখো তাহলে অ্যাভয়েড করে ওই প্রশ্ন বাদ দিয়ে অন্য প্রশ্ন করার চেষ্টা করবা। আমার তো সেটাই কথা হচ্ছে বলছিলাম। কবিতা থেকে প্রশ্ন হয়েছে, কবিতার মধ্যে থেকে, তাহলে তোমার কাজ হচ্ছে কবিতার মধ্যে থেকে 5টা প্রশ্ন করা, এটা তো সহজ ব্যাপার, রিপিট হবে কেন, অনেক প্রশ্ন না, করা যায়। জি স্যার, মানে এমনি আর কি প্রশ্নটা। আর কোনো জানার? ফাতিমা কি আবার হাত উঠালে নাকি আগে হাত উঠালে? জি স্যার, এখন উঠিয়েছি। হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের হচ্ছে যে নাটক আর হচ্ছে উপন্যাস সহপাঠে যে আছে, তো ওটার আগে তো অনেক বাড়তি লেখা আছে আর কি, এডমিশনে ওগুলো ওরকম ভাবে পড়িনি, মানে কোশ্চেনও হয় না ওরকম, বাট এখন কি পড়া লাগবে কিনা ওটা জানার জন্য। অ্যাডমিশনের প্রশ্ন হয় না, এটা তুমি সিদ্ধান্ত কি করে নাও? পাঠ পরিচিতি বা মূল বক্তব্য, সমাজ, যেরকম লাল সাল উপন্যাসের আগে আহ আহ, সমাজ বাস্তবতা, চরিত্র বিশ্লেষণ, অনেক কিছু লেখা আছে, ওখান থেকেই প্রশ্ন বেশি হয়। স্যার ওটার আগে যে হচ্ছে নাটক বা হচ্ছে এগুলো লাগবে না, উপন্যাসের যে ইতিহাস, এগুলো লাগবে না, ওগুলোর কথা বলেছিলাম আর এগুলো কি। লাগবে না। জি স্যার। আসিফ হোসেন, আসিফ হোসেন, আসিফ বলো। আসিফ তোমার কথা শুনছি না। আর কেউ, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের আজকের গাইডলাইন সেশনটা আমরা এখানে শেষ করছি। ধৈর্য ধরে সাথে থাকা এবং সামনের দিনগুলোতে ধৈর্য ধরে সাথে থাকবা, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে থাকার জন্য ধন্যবাদ জানাই আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাস কদিন অফ থাকবে বা কি থাকবে এটা নোটিশ দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।